নিজেরা কাদা ছড়াছড়ি ও হানাহানি করলে বিপন্ন হবে স্বাধীনতা সার্বভৌমত্ব, সতর্ক বার্তা সেনা প্রধানের ডিসেম্বরের নির্বাচনে ইঙ্গিত। নিজেরা যদি কাদা ছড়াছড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। শেখ হাসিনার নেতৃত্বে চলে বিডিআর হত্যাযজ্ঞ, অভিযোগ ফখরুলের, সঠিক বিচারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার, বনানী কবরস্থানে শ্রদ্ধা। উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ, নেতৃত্ব দেবেন ছাত্রদের রাজনৈতিক দলে, দেশের প্রয়োজনেই বেছে নিলেন রাজপথ। দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন। নির্বাচনের স্বাভাবিক দাবিকে অস্বাভাবিক করে তুলছেন কেউ কেউ, সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান তারেক রহমানের। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে, শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। নিজেরা কাদা ছোঁড়াছুড়ি, হানাহানি, মারামারি করলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে বলে সতর্ক করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেই সঙ্গে পিলখানা হত্যা মামলায় কোনো অপরাধীকে ছাড় না দেওয়ার কথাও জানান তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান। এ সময় ডিসেম্বরের দিকে জাতীয় নির্বাচনের ইঙ্গিত দেন তিনি। বিস্তারিত থাকছে সাদ আহমেদের রিপোর্টে। দেশে প্রথমবারের মতো পালন করা হলো জাতীয় শহীদ সেনা দিবস। এ নিয়ে মঙ্গলবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবে আলোচনা সভায় অংশ নেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় পিলখানার হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করতে সবাইকে তাগিদ দেন সেনাপ্রধান। বলেন, যারা শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। দেশের চলমান পরিস্থিতি নিয়ে সতর্ক বার্তা দিয়ে তিনি বলেন, নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। জাতীয় নির্বাচন পরবর্তী দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দিয়ে সেনানিবাসে ফেরার প্রত্যাশাও জানান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য পরিহারের আহ্বানও জানান তিনি। যেটা আমি প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন, আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না, আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমাদেরকে উপদেশ দেন। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির হাফিজউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে। আমার দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, প্রত্যেকটি ছাত্রকে আমরা কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেব। আর স্বাধীনতা, সার্বভৌমত্ব, টেকসই গণতন্ত্রের লক্ষ্যে জাতীয় ঐক্যের তাগিদ দেন জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। যে জাতীয় ঐক্য, এটি আমাদের জন্য আজকে খুবই জরুরি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। জাতীয় শহীদ সেনা দিবসে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। পুষ্পস্তবক অর্পণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। পরে শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বেই 2 দিন ধরে পিলখানায় চালানো হয় হত্যাযজ্ঞ। এদিকে জড়িতদের বিচার দাবি স্বজনদের। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের 16 বছর পর দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদদের সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের পরিবারের পক্ষ থেকে জানানো হয় ফুলের শ্রদ্ধা। 1 মিনিট নীরবতা পালন করা হয়। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করা হয় দোয়া। 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারের প্রতি সন্তোষ জানান স্বজনরা। সেই সঙ্গে ন্যায় বিচারেরও দাবি জানান তারা। আমাদেরকে দিবসটা দেওয়া হলো এবং এটা জাতীয় পর্যায়ে পালিত হবে, এটা আমাদের জন্য একটা খুবই ভালো লাগার একটা ব্যাপার। আমরা আরো হ্যাপি হব। আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সুষ্ঠু বিচার। আমরা আন্দাজ করছি এর পিছনে কারা ছিল, তো সেই পর্দাটা আশা করছি তারা সরিয়ে আনবেন। তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে বলে আমরা শহীদ পরিবার আমরা বিশ্বাস করি। আমরা চাই হচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস। এ সময় কমিশনের মাধ্যমে পিলখানার হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটনের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি। আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি। তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আওতায় নেওয়া হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কারো গাফেলতি থাকলে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এটা দেখে যদি কোনো জায়গায় কোনো রকমের গাফিলতি আমার কর্মচারী বা আমার বাহিনীর ভিতরে থাকে, আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো। পরে শহীদদের শ্রদ্ধা জানাতে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে 2 দিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়। হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজিশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। 2 দিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে। এই হত্যাকাণ্ডের পেছনে শুধু দেশি নয়, আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে বলেও অভিযোগ করেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা। এর সাথে বহিঃশক্তি জড়িত। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। বর্তমানে দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম নাহিদ ইসলাম। মাত্র 26 বছর বয়সে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে, হয়ে উঠেছেন দেশের গণমানুষের অন্যতম নেতা। তাই নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছেড়ে দিলেন নাহিদ ইসলাম। পদত্যাগের কারণ হিসেবে জানালেন, সরকারের চাইতেও রাজনীতির মাঠে তাকে এখন বেশি প্রয়োজন। মোহাম্মদ সাকিবের প্রতিবেদন। শান্ত চোখ, মিষ্টভাষী ও মিশুক প্রকৃতির যুবক নাহিদ ছাত্র জনতার উদ্দেশ্যে যখন ভাষণ দেন, তখন তার মাথায় বাঁধা থাকে বাংলাদেশের পতাকা। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি, যে আন্দোলনে উত্তাল হয়েছিল পুরো বাংলাদেশ। কোটা বিরোধী আন্দোলন ঘিরে তাকে 2 বার আটক করা হয়। এ সময় নির্মম নির্যাতনেরও শিকার হন তিনি। তার নেতৃত্বেই 1 দফা দাবিতে পথে নামে ছাত্র জনতা। সবার অংশগ্রহণে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারে ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে যোগ দেন নাহিদ ইসলাম। তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি। 6.5 মাসের মাথায় দায়িত্ব ছেড়ে ছাত্র জনতার কাতারে ফিরলেন নাহিদ। কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। তা সত্যি করে মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। নতুন রাজনৈতিক দলে যোগ দিতে পদত্যাগের কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক শক্তির উত্থানে এখন তার রাজপথে থাকা প্রয়োজন। গণঅভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে
পদত্যাগপত্র জমা দিয়েছি। এখনো গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলেও অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সফল হবে বলে মনে করেন তিনি। এখনো আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। আমি আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিনগুলোতে জনগণের যে আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সচেষ্ট হবে এবং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিরসনে তারা সফলতা দেখাতে পারবে। 28 ফেব্রুয়ারি বিকেল 3টায় মানিক মিয়া এভিনিউতে নতুন দল আত্মপ্রকাশ করবে ও শপথ নেবে বলেও জানান নাহিদ ইসলাম। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। ভোটের রাজনীতিতে বিশ্বাসী বিএনপি নির্বাচন চাইবে, এটি স্বাভাবিক। এ স্বাভাবিক ব্যাপারকে কিছু সংখ্যক লোক অস্বাভাবিক করতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সরকারের ভেতরের লোকজনের নানা রকম কথার কারণে দেশে অস্থিরতা তৈরি হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রিপন। কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি আজ জনগণের দলে পরিণত হয়েছে। বলেন, জনগণের ভোটের অধিকার যত নিশ্চিত হবে, বিএনপির রাজনৈতিক ভিত্তি তত মজবুত হবে। আমরা যদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা ভোট বা নির্বাচন চাইব, জনগণের কাছে ভোট চাইব, দেশের মধ্যে নির্বাচন চাইব। এটি একটি স্বাভাবিক ব্যাপার। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে, সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। এখানে কি অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য কারো আছে কিনা, সেটি আমাদেরকে ভেবে দেখতে হবে। আমরা যত বেশি দেশে মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, তত বেশি আমরা দেশ এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে পারবো। পলাতক স্বৈরাচার রাষ্ট্র কাঠামো গুড়িয়ে দিয়ে গেছে অভিযোগ করে তারেক রহমান বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে প্রয়োজন স্থিতিশীলতা ফিরিয়ে আনা। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে বিভিন্ন রকম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, কারণ আমরা চাই এই সরকার যত স্মুথলি, যত সুন্দরভাবে এই সরকার একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে, আগামী দিনে গণতান্ত্রিক যাত্রা তত স্মুথ হবে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে নিরপেক্ষতা প্রত্যাশা, সে নিরপেক্ষতা তারা বজায় রাখবেন। মত পার্থক্য হলে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের স্বার্থে মত পার্থক্যকে কোনোভাবেই বিভেদের রূপ দেয়া যাবে না। আমরা নিজেদের মধ্যে যত বেশি অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে আমরা লিপ্ত হব, তত বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ, ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গণতান্ত্রিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো কুয়েট। বুধবার সকাল 10টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, একাডেমিক কার্যক্রম বন্ধের মধ্যে হঠাৎ কেন কুয়েট বন্ধ ঘোষণা করা হলো এবং এ নিয়ে কি বলছে আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীরা? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আজকে যে জরুরি সিন্ডিকেট সভা হয়েছে, এই সিন্ডিকেট সভায় কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আগামীকাল সকাল 10টার ভিতর যে হলগুলো আছে, এই হলগুলো থেকে কিন্তু শিক্ষার্থীদের ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে আজ সকালে কিন্তু ছাত্ররা বেশ উত্তেজিত ছিল, যেহেতু তারা একটা খবর পেয়েছিল যে গতকাল রাতে কুয়েটের উপাচার্য তালা ভেঙে তার বাসভবনে গিয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজ দুপুরের দিকে প্রায় 18 থেকে 20 জন শিক্ষার্থী কুয়েটের ভিসির বাসভবনে যায় এবং তারা সেখানে তালা ঝুলাতে যায়, কিন্তু সেখানে শিক্ষকদের বাধার কারণে কিন্তু তারা তালা না ঝুলিয়ে কিন্তু ভিসির কার্যালয় থেকে চলে আসে। আমরা একটু পেছনের কথা বলি। গত 18 ফেব্রুয়ারি কিন্তু কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ হয় এবং এখানে কুয়েটের যে উপাচার্য, উপ উপাচার্য সহ প্রায় শতাধিক শিক্ষার্থী কিন্তু আহত হয়। এই ঘটনায় কিন্তু কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা 6টি দাবি আসলে উপস্থাপন করেছিল, যার বেশ কয়েকটি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন মেনে নেয়নি বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তবে
বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি বলেছেন যে 18 ফেব্রুয়ারির ঘটনাকে কেন্দ্র করে থানায় মামলা সহ কিন্তু বিভিন্ন অপরাধীদেরকে আটক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সর্বশেষ শিক্ষার্থীরা কিন্তু কুয়েটের প্রশাসনের প্রতি সন্তুষ্টি না প্রকাশ করে কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করছে। সব মিলিয়ে কিন্তু একটু থমথমে অবস্থা বিরাজ করছে, যার কারণে কিন্তু আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা করার। খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, দীর্ঘদিন থেকে ঋণ নিয়ে বাজেট প্রণয়ন করায় জাতি ঋণগ্রস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি উত্তরণে কর আদায় বাড়াতে অভিযান শুরু হবে। মঙ্গলবার সকালে রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে 2025-26 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় তিনি কথা বলেন। এনবিআর চেয়ারম্যান আরো বলেন, রাষ্ট্রের ব্যয় বাড়লেও ভ্যাট আদায় বাড়ছে না, এতে অর্থ সংকট বাড়ছে। 1991 সালের ভ্যাট আইন পরিবর্তন করার পর সমস্যা আরো তীব্র হয়েছে। এ থেকে উত্তরণে কর প্রশাসনকে অটোমেটেড করার উপর জোর দেওয়া হচ্ছে। আমরা একটা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছে, কারণ আমরা 52-53 বছর ধরে প্রতি বছর ঋণ করে করে আমাদের বাজেট বড় করছি এবং সেই ঋণের কিস্তি দেওয়া, লোকাল ডোমেস্টিক ডেট বলেন, ফরেন ডেট বলেন, এবং এর সুদ দেওয়া, এটা বিরাট বার্ডেন হয়ে গেছে দেশের জন্য। এখান থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের ট্যাক্স বেসটাকে বড় করতে হবে এবং এটার জন্য কিন্তু আপনারা সবাই রোল প্লে করতে পারেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত এক সেনা সদস্যকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান গুলিসহ উদ্ধার করা হয়। মঙ্গলবার রাত 1:30টার দিকে নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়া ছড়ি লামার পাড়া এলাকায় 8 থেকে 9 জন দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয়রা টের পেয়ে সংঘবদ্ধ হলে ডাকাত দল তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে হুমকি দেয়। এ সময় স্থানীয়রা এক ডাকাতকে ধরে পুলিশে দেয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বিকসান মিয়া সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য বলে স্বীকার করে। ব্রাহ্মণবাড়িয়ায় সারা দেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও ডাকাতি সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি কলেজের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করা হয়। এ সময় ধর্ষণ, ডাকাতি ও হত্যার মতো অপরাধে জড়িতদের দ্রুত শাস্তির দাবি করেন বক্তারা। বাগেরহাটের মোংলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে 2 দুষ্কৃতিকারী আটক করেছে যৌথ বাহিনী। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর 5টা পর্যন্ত কোস্টগার্ড, পশ্চিম জোন, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে টিলা এলাকায় অভিযান চালিয়ে আব্দুল খালেক খান এবং নূর আলী শেখ নামের 2 জনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা মাহবুব হোসেন। তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার, এই প্রতিপাদ্যে কুমিল্লায় জাতীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিরুল কায়সার। স্থানীয় সরকারের উপপরিচালক SM গোলাম কিবরিয়া সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। কুড়িগ্রামের রাজারহাটে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় 3 দিনের কৃষি মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাজারহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের চত্বরে মেলা অনুষ্ঠিত হয়। 3 দিনের মেলায় অর্ধ শতাধিক স্টলে বিভিন্ন ধরনের কৃষি পণ্য ও প্রযুক্তি প্রদর্শিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
পিরোজপুরে আলাদা অগ্নিকাণ্ডে 61টি দোকানে পুড়েছে। এতে প্রায় 100 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা। মঙ্গলবার ভোর 5:30টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। পরে বরিশাল, বানারীপাড়া, পিরোজপুর, কাউখালী ও নেসারাবাদ ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নেসারাবাদ উপজেলার মিয়ারহাট বন্দরের মাছ বাজারের একটি ইলেকট্রনিক্স দোকান থেকে আগুনের সূত্রপাত। এতে 50টি দোকান পুড়ে যায়। আর পিরোজপুর সদর উপজেলার 5পাড়া বাজারে আগুনে 11টি দোকান পুড়ে যায়। এতে 2 কোটি টাকার ক্ষতি হয়েছে। গতকাল আপনার দিবগত রাতে আপনার প্রায় 12টার দিকে 5পাড়া বাজারে আপনার অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 10টার মতন দোকান আপনার বশীভূত হয়েছে আগুনে এবং আপনার প্রায় 2 কোটি টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস পিরোজপুরের থেকে অনেক ফাস্ট আসছে, কিন্তু বাট নাজিরপুর থেকে অনেক লেট করছে। তারা যদি লেট না করতো তাহলে আমাদের এখানে এতটা 10-12টা দোকানের ক্ষয়ক্ষতি হতো না। টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় এক বরযাত্রী নিহত এবং আরও 3 জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সিরাজ মিয়া, তিনি ঢাকা উত্তরার বাসিন্দা। জানা যায়, ঢাকা থেকে বরযাত্রী নিয়ে 12টি গাড়ি টাঙ্গাইল যাচ্ছিল। তখন তাদের বেপরোয়া গতির মাইক্রোবাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। আহত 4 জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপির ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমেছে শোকের ছায়া। মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় স্কয়ার হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার দীর্ঘদিনের সহকর্মীরা বলছেন, নোমানের মৃত্যু রাজনীতির অপূরণীয় ক্ষতি। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। দেশের মানুষকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন বর্ষিয়ান রাজনীতিক আব্দুল্লাহ আল নোমান। মঙ্গলবার ভোরে নাস্তা টেবিলে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ নেওয়া হয় ধানমন্ডির বাসায়। সেখানে আত্মীয়স্বজন ও তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা জড়ো হন। বলেন, রাজনীতিতে আব্দুল্লাহ আল নোমানের শূন্যতা পূরণ হওয়ার নয়। বাবা হারানোর বেদনা তো আসলে আমাদের সবার কাছে অনেকটা একই, কিন্তু তিনি তো শুধু বাবা ছিলেন না। আব্দুল্লাহ আল নোমান একজন প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠানের নাম আব্দুল্লাহ আল নোমান। কর্মী বৎসল যে রাজনীতিবিদ, আমরা যখন দাঁড়াতাম, কাছে থাকতাম, তার যে বাৎসল্য, এটা ভুলে যাওয়ার মতো নয়। যেন সন্তানের বাৎসল্য দিয়ে আমাদের মতো কর্মীদেরকে তিনি লালন পালন এবং তার আশীর্বাদ থাকতো সবসময়। তার মতো একজন ত্যাগী প্রো-পিপল মানুষ এবং অত্যন্ত প্রগতিশীল মানুষ, অত্যন্ত ইতিবাচক চিন্তা করা মানুষ যে এভাবে চলে যাবেন এই মুহূর্তে, যখন এই ধরনের মানুষকে আমাদের খুব বেশি প্রয়োজন ছিল একটা পরিবর্তনের পরে, তখন তার চলে যাওয়াটা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত দুঃখের, শোকের এবং অপূরণীয়। বাদজোহর ধানমন্ডি ঈদগাহ মসজিদ ময়দানে আব্দুল্লাহ নোমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, আর দ্বিতীয় জানাজা হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বাদ আসর দ্বিতীয় জানাজা হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। শুক্রবার বাদ জুমা সবশেষ জানাজা শেষে চট্টগ্রামের রাউজানে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন 83 বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।